প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এভারকেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো হেড ইনজুরি চিকিৎসা ও করণীয় এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিদুর রহমান, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর নিউরোসার্জারি এভারকেয়ার হসপিটাল ঢাকা, অধ্যাপক ডাক্তার আব্দুল কাদের শেখ, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর নিউরোলজি বিভাগ এভারকেয়ার হসপিটাল ঢাকা। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আমরা আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করব, হেড ইনজুরি। এই বিষয়টা নিয়ে আসলে সবার আমাদের জানার পরিমাণ একটু কম আসলে। তো হেড ইনজুরি বলতে আসলে আমরা কি বুঝাই স্যার একটু প্রথমে বলবেন, এবং এইটা কি কি টাইপের আছে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। হেড ইনজুরি বলতে আমরা বুঝাই মাথার যে কোনো ধরনের আঘাত, সেটার সাথে কনসাসনেস মানে অজ্ঞান হওয়া অথবা অজ্ঞান না হওয়া দুটাকেই মিন করে। মাথার আঘাত সাধারণত দেখা যায় যে আমরা যদি ক্লাসিফিকেশন করি মানে ভাগ করি, তাহলে দেখা যায় যে ক্লোজড হেড ইনজুরি বলি আমরা এক ধরনের, আর একটা হলো ওপেন ইনজুরি। ক্লোজড ইনজুরি বলতে যে কোনো ধরনের আঘাত, যেমন একটা বাড়ি লাগলো বা কেউ একটা ঘুষি দিল, মাথায় একটা বাম্প হয়, ফুলে যায়, এটা এক ধরনের হেড ইনজুরি হয়। আর কিছু কিছু হেড ইনজুরি আছে যেগুলি পেনিট্রেটিং ইনজুরি, ওপেন উন্ড, যেমন হাড্ডি ভেঙে গেল, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে সাধারণত হয়, হাড্ডি ভেঙে ব্রেনের ভিতরে ঢুকলো। তারপরে কোনো পেনিট্রেটিং ইনজুরি, যেমন আপনার কোনো কোদাল দিয়ে অথবা লাঠি দিয়ে বাড়ি দিয়ে হাড্ডি ভেঙে ফেললো, অথবা কোনো বুলেট ইনজুরি, অথবা কোনো স্পোর্টিং ইনজুরিতে যেখানে ওপেন উন্ড হয়ে গেলো, সেগুলি আমরা বলি ওপেন উন্ড। এই ক্লোজ উন্ড অ্যান্ড ওপেন উন্ড এইভাবে ভাগ করা যায়। আরেকটা বলা যায় যে হেড ইনজুরিকে আমরা বলি যে কনকাশন, কন্টিউশন অ্যান্ড লেসারেশন। এটা হলো মেডিকেল টার্ম। কনকাশন বলতে বোঝা যায় যে ব্রেন ঠিক আছে, শুধু একটা ঝাঁকুনি জল্টিং মুভমেন্ট হলো, এটা কোনো ব্রেনের সামান্য কিছু আঘাত হলো, এটা দেখা যায় যে কারো অজ্ঞান কিছুক্ষণের জন্য ট্রানজিয়েন্ট 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্য হলো, পরে রিগেইন করলো। এটা খুব মাইল্ড ধরনের ইনজুরি কনকাশন। আর কন্টিউশনে কিছু কিছু আঘাতটার পরিমাণ যদি বেশি হয়, দেখা যায় যে পেশেন্ট আঘাতের থেকে কিছু রক্তক্ষরণ হয়, ব্রেনে কিছু ইনজুরি হয়, এটাতে দেখা যায় কারো আনকনসিয়াসনেস থাকতে পারে, অজ্ঞান থাকতে পারে। আর লেসারেশন হলো যে আরও সিভিয়ার ইনজুরি, মানে যদি ভ্যালোসিটি অফ ইনজুরি অনেক বেশি থাকে, তাহলে যেন ব্রেনে অনেকটুকু জায়গা ইনজুরি হলো, ব্রেন রক্তক্ষরণ হলো, ব্রেন ড্যামেজ হলো, এবং পেশেন্ট অজ্ঞান থাকলো, দীর্ঘ সময় থেকে অজ্ঞান থাকে। এইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। স্যার আপনার কাছে আসি যে এই যে হেড ইনজুরি, স্যার কিন্তু টাইপগুলো বললেন, তো এমনিতে যেটা বলছে ক্লোজ ইনজুরি, যেটা হচ্ছে আমি একটু বাড়ি খেলাম বা কেউ হয়তো মাথায় বাড়ি খেলো, কিন্তু সাথে সাথে সে বুঝলো না যে তার ব্রেনে কোনো ইনজুরি বা কিছু হয়েছে কিনা, যে একটা বাড়ি খেলে বাইরেতে কোনো কিছু লক্ষণ নেই, তো সেক্ষেত্রে পেশেন্টের কী কী লক্ষণ হতে পারে এবং সেক্ষেত্রে তারা কখন ডাক্তারের কাছে যেতে পারে? ধন্যবাদ ডক্টর তানিয়া আলম। হেড ইনজুরি একটা কমন প্রবলেম, এবং আমাদের দেশে অনুন্নত দেশে বা মিডল ইনকাম কান্ট্রিগুলি ভেহিকেল অ্যাক্সিডেন্টটাই মেইন কারণ বেশি থাকে, এবং ওয়েস্টার্নদের কারণ হলো পড়ে যাওয়াটাই মেইন কারণ ওদের দেশে। এটার জন্য ইনজুরি হতে পারে। তো ইনজুরি যেটা বললেন যে এটা একটা মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার ইনজুরি হতে পারে। মাইল্ড ইনজুরি সাধারণত অনেক সময় দেখা গেল যে হঠাৎ করে মাথায় একটু বাড়ি লাগলো, কিন্তু সে মোমেন্টারি তার অল্প একটু অ্যামনেশিয়া বা ভুলে গেল আর কি ঘটনা ঘটছে সেটা বুঝলো না, অথবা একটু সামান্য বমি হইলো, পরে আর বাচ্চা বা ও বড় কোনো সমস্যা হচ্ছে না, এমনি হাঁটা চলা খাওয়া দাওয়া সব কিছু ঠিক হচ্ছে, অথবা সে তার মাথা ব্যথা হইলো, বমি হইলো, আস্তে আস্তে জ্ঞান চলে গেল, বা অন্য আরও বেশি পরে নির্ভর হয়ে সেটাও হতে পারে। দেখা গেল শুধু আঘাত থাকছে সামনের দিকে, চোখটা কালো হয়ে আছে, সেটাও একটা জিনিস। আর যদি হয় অনেক সময় আরও বেশি সিভিয়ার হলে, যেটা ডিপ্রেস ফ্র্যাকচার বা অন্যান্য, বা নাক দিয়ে রক্ত পড়া, কান দিয়ে রক্ত পড়া, এই ধরনের ঘটনা ঘটতে পারে আর কি। আচ্ছা, তার মানে খিঁচুনিও হতে পারে, হ্যাঁ, অজ্ঞান হয়ে যেতে পারে। কতক্ষণ এরকম অজ্ঞান থাকতে পারে, মানে যেটাকে আমরা মনে করব যেটা খুব সিভিয়ার? এই সিভিয়ার ইনজুরিতে অজ্ঞানের এটার মাত্রা মোমেন্টারি আনকনশিয়াস থাকতে পারে, অথবা আধা ঘন্টা থাকতে পারে, 1 ঘন্টা থাকতে পারে। যদি একজনাল ইনজুরি হয়ে যাবে, খুব সিভিয়ার ইনজুরি, তাহলে দেখা গেল যে মাস, 2 মাস, 3 মাস সে অজ্ঞান থাকলো, 6 মাস অজ্ঞান থাকলো। হেড ইনজুরি হলে তো দেখা গেল যে 1 বছরও অজ্ঞান থাকতে পারে। না, অনেকে এসে বলতে পারে যে সে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে, বাথরুম, যেটা খুব কমন হয় বাংলাদেশে, পড়ে গিয়ে বাথরুমে পড়ে যায়, সেক্ষেত্রে পেশেন্ট বলতে পারে না যে সে আসলে আনকনশিয়াস ছিল কিনা।
সেই ক্ষেত্রে মানে সে দেখা যায় যে 2-3 মিনিট বা 5 মিনিট উঠে এসে যে আমি একটু পড়ে গিয়েছিলাম সে বলতে পারে না, সেক্ষেত্রে আসলে কি করা উচিত পেশেন্টদের ক্ষেত্রে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ। এটা হলো যে যদি এটাকে বলা হয় যে মাইল্ড ইঞ্জুরিতে দেখা যায় যে কিছুক্ষণের জন্য অজ্ঞান থাকলো বা মোমেন্টালি ভুলে গেল, তারপর আবার ঠিক হয়ে গেল, এবং এটা আফটার এফেক্ট তেমন থাকে না। এগুলিতে হাসপাতাল ভর্তি হওয়ার দরকার নাই, জাস্ট অবজার্ভ করা। এবং অবজার্ভ করতে এমন একটা পরিস্থিতিতে যেখানে ক্লোজ অবজারভেশন করার মতো একটা লোক আছে, মানে উনি ছাড়া আরেকজন যেন অবজার্ভ করতে পারে যে উনি অজ্ঞান হলো কিনা। আর যদি দেখা যায় যে না, এই আঘাতের পরে অজ্ঞানের মাত্রাটা বেশি, অথবা মোমেন্টালি ইমপ্রুভ করার পর আবার অজ্ঞান হয়ে গেল বা বমি করলো, তাহলে কিন্তু ইম্পর্টেন্ট, তখন কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে। আচ্ছা, আমরা কোনো কিছু হলেই কিন্তু একটা ইনভেস্টিগেশনের উপর ইফেক্ট মনে করি যে একটা ইনভেস্টিগেশন লাগবে। তো এখন যেহেতু সবাই আসলে কনশাস হয়ে গেছে যে নিজের ব্যাপারে সবাই কনশাস, তো মনে করেন যে একটু মাথা ব্যথা পেলাম বা হেড মানে কোনো কারণে, তো আমরা সব মানে গুগলের কারণে সব কিছুর কারণে আমরা জানি সিটি স্ক্যান করা যায়। সিটি স্ক্যান করলে বোঝা যাবে যে আসলে কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু আমরা জানি, এটাও জানি যে সিটি স্ক্যান কখন করতে হবে এবং কখন করতে হবে না, কারণ এটা একটা রে চলে যায় শরীরে। তো কখন সিটি স্ক্যানের কথা আপনারা বলেন? অ্যাকচুয়ালি কখন এই প্রশ্নটা একটু সমস্যাজনক আমার মনে হয়, যে কখন সিটি স্ক্যান করব সেটা আমরা বুঝতে পারি যে এটা সিটি স্ক্যান দরকার নাই, কিন্তু হ্যাঁ দরকার না আমরা বুঝতে পারি ভালো করে। কিন্তু পেশেন্টস এবং তার গার্জিয়ানদের, বাচ্চা হলে তার বাবা মা, সবার যে প্রচন্ড কনসার্ন থাকে, টেনশন থাকে, ওটাকে মুক্ত করতে আমাদেরকে একটা সিটি স্ক্যান অনেক সময় আমাদের পর্যন্ত আসলে আমরা করে নেই। কারণ হলো কনসার্ন, কারণ হলো টেনশন গার্জিয়ানদের, এই একটা গেল। আর তাছাড়া অনেক সময় এটাও বলা হয় যে অল্প ইনজুরি হলে কিছুই হচ্ছে না, দেখা গেল যে ইভেন হেড ইঞ্জুরির আঘাত লাগছে, দেখা গেল যে 1 মাস পরে তার হেমাটোমাটা যখন বড় হয়ে একদিকে মানে একটু হেমিপ্লেজিয়া হচ্ছে, তখন বয়স্ক মানুষ ওটা স্মরণ করতে পারে না যে তার মাথা আঘাত লাগছিল কিনা। দেখা গেল যে 1 মাস পরেও এটা হইতে পারে। অথবা কথাবার্তা অনেক সময় উল্টাপাল্টা বলছে যে সাবডুরাল হেমাটোমা হলে লুসিড ইন্টারভেল, তখন হয়তো সেটা ধরা পড়তে পারে, সেরকম ঘটনাও ঘটে। কিন্তু আমাদের লোকেদের কনসার্ন, টেনশন, দুশ্চিন্তা দূর করার জন্য আমরা সাধারণত করে নেই, কিন্তু আমরা বুঝতে পারি যে তার শুধু অ্যামনেশিয়া হয়েছে, সে শুধু স্মৃতি ভুলে গেছে, অল্প হয়ে গেছে। এবং বাথরুমে যে সমস্ত লোক পড়ে যে আঘাত লাগে বা আঘাত লাগার হয়, তখন আমরা সিনকোভার কথা খেয়াল করি, তারপরে সিজার, মাথা অন্য কোনো কারণে পড়ে গেল কিনা, সে হেড ইঞ্জুরির সঙ্গে সে ব্যাপারটাও দেখতে হয় আমাদেরকে। সিনকোপ, সিজার, ওই জিনিসটা আমরা আসলেই বাথরুমে পড়ে গেলে, আপনি যে আগে প্রশ্ন করলেন, সেখান থেকে আমরা ওই অন্য জিনিসগুলো খুঁজি যে কি কারণে সে পড়ে গেল। সেটাই স্যার, এই যে যদি কারো এরকম হেড ইনজুরি হয়, সেক্ষেত্রে বলা হয় একটা গোল্ডেন আওয়ার, এরকম কোনো গোল্ডেন আওয়ার কোনো মানে অনেক ডিজিজের আমরা জানি যে কতক্ষণের মধ্যে ট্রিটমেন্টটা শুরু করলে ট্রিটমেন্টটার রিকভারিটা খুব ভালো হয়, তো এরকম কোনো কিছু আছে কিনা? অবশ্যই গোল্ডেন আওয়ার হলো এমন এক কথা, যেটা হলো যে মাথায় আঘাতের পরে বা যে কোনো আঘাতের পরে, বিশেষ করে মাথা আঘাতের পরে প্রথম যে ঘন্টাটা মানে ঘটনার পরে, সেটা হলো ইম্পর্টেন্ট হলো এই জন্য যে গোল্ডেন আওয়ারে যদি আপনি কারেক্ট ট্রিটমেন্ট করতে পারি আমরা, বা আমাদের হাতে আসে বা দেখা যায়, তাহলে কিন্তু অনেক জটিলতা, অনেক উন্নতি করা যায়, ইভেন মানুষের জীবনও বাঁচানো যায়। যেমন আমি বলি যে এক্সট্রাডুরাল হেমোরেজ, এগুলি সাধারণত দেখা যায় যে ঘটনার পরে আস্তে আস্তে ডেভেলপ করে, এবং যদি গোল্ডেন আওয়ারগুলিতে যদি প্রপার অ্যাটেনশন দেওয়া যায়, তাহলে কিন্তু পেশেন্টটা বেঁচে যেতে পারে। আবার গোল্ডেন আওয়ারটা মিস করে যদি দেরি হয়ে যায়, তাহলে কিন্তু পেশেন্ট মৃত্যু ঝুঁকি চলে যায়, অনেকে মৃত্যুমুখে পতিত হয়। শুধু এটাই খুবই ক্রুশিয়াল জিনিস। গোল্ডেন আওয়ার প্রথম যে ঘন্টাটা বা ইয়ার পরে, অ্যাক্সিডেন্টের পরে, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং ওখানে আমরা যদি প্রপার ট্রিটমেন্ট করা যায়, তাহলে সারা জীবনে এটার এফেক্ট থেকে যায়। আচ্ছা, তো এই যে হেড ইনজুরি, এটা কিন্তু অ্যাক্সিডেন্টের কারণ, মানে আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট প্রচুর আছে, এটা প্রযোজিত। সেক্ষেত্রে দেখা যায় যে এই যে গোল্ডেন আওয়ার কথা স্যার বললেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ আসতে যাচ্ছে বড় কোনো হসপিটালে, কিন্তু তাদের ডিস্টেন্স একটা ব্যাপার, সব কিছু, সেক্ষেত্রে তাদের কী করা উচিত? না, একটা হচ্ছে যে তাদের করা উচিত, তারা সবসময় ভালো সেন্টারে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের দেশে যে প্রাইমারি ট্রমা সেন্টার যেগুলো হসপিটালে রোডের পাশে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, সেখানে নিউরো সার্জারিতে কাজ করছে, ট্রেনিং করছে, এই ধরনের লোকজন যদি থাকে, সে সমস্ত জায়গায় অ্যাটেন্ড করবে। কিন্তু এইগুলিনের ভিতরে অ্যাটেন্ড করার পরে তারা দেখলো যে কোন রোগীগুলির মাইল্ড ইনজুরি
মডারেট এবং সিভিয়ার হেড ট্রমা হলে তাড়াতাড়ি তাদেরকে কোনো নিউরো সার্জারি যেখানে ভালো আছে, যে সাবড্রাল হেমাটোমা যে তা বাড়তেই পারে, ব্লিডিং বন্ধ করা যায় না, ভেন্ট্রিকুলার হেমোরেজ হয়েছে, অ্যাক্সোনাল ইনজুরি হয়েছে, কনভালশন হচ্ছে, খিঁচুনি হচ্ছে, সে সমস্ত ক্ষেত্রে তো তখন তো তাদেরকে তাড়াতাড়ি গোল্ডেন আওয়ারের ভেতরে অথবা যেখানে ভালো প্রোটেকশন আছে সেখানে চলে যেতে হবে। কারণ এইগুলিনের জন্য সেকেন্ডারি ব্রেইন ইনজুরি যেগুলি হয়, একটা ট্রমার পরে দেখা গেল তার মাথার ভেতরে হেমোরেজ হয়, ইডিমা হয় অথবা অ্যাক্সোনাল ইনজুরি হয়। তো এই ইনজুরিগুলি কত কী হইল সেটাকে কভার করার জন্য তাড়াতাড়ি তাদেরকে ভালো সেন্টারে আসতে হয়। আমাদের দেশে তো ভালো সেন্টারগুলি নাই। বাগেরহাটে একটা ট্রমাটিক ইনজুরির পরে তারা একটা, বাগেরহাট জেলা আমার নিজের ছেলে, সেখানে তারা 50 জন রুগী নিয়ে কাজ করছে, সেখানে 2 জন মারা গেছে, 10 জন রেফারেল করছে। তো এই সমস্ত প্রাইমারি সেন্টার থেকে রেফার পদ্ধতিটাও ভালো থাকতে হবে, তাহলে তার জীবনটা বাঁচানোর সোজা হবে আর কি। আচ্ছা, মানে এই যে প্রাইমারি সেন্টার স্যার বললেন, যে সেক্ষেত্রে আমাদের ডাক্তারদের জন্য আমি যেটা বলছি যে কী করা উচিত একটা পেশেন্টের, যে একদমই যারা প্রাইমারি সেন্টারে কাজ করছে তাকে তো রেফার করতে হবে, কিন্তু ইনিশিয়ালি তাকে তো কিছু করতে হবে, সেই ট্রিটমেন্টটা কি করা উচিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে হলো আমরা বলি ABC, মানে যে কোনো আঘাত বা যে কোনো ট্রমার পরেই আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। ABC মানে এয়ারওয়ে, মানে অনেকে দেখা যায় যে অজ্ঞান থাকে বা বমি করতেছে, আমরা যদি কাত করে রাখি তাহলে কিন্তু বমিটা শ্বাস নিতে যায় না, কাত করে রাখলে বমিটার সাইডে গলাতে পড়ে যায়। এই যে মেজার, এটাকে লাইফ সেভিং, এই জন্য এটা ইম্পর্টেন্ট, এটা সব ডাক্তাররাই জানে। সুতরাং এটা ইনিশিয়েট করতে হবে। যেখানে ঘটনা হয়েছে সেই ডাক্তার যে প্রথম পেশেন্টটা পেলো, সে যদি এই জিনিসটা এনশিওর করে, এয়ারওয়েটা, তারপর ব্রিদিংটা কেমন হচ্ছে, যদি ব্রিদিংটা ঠিক মতন হয় তাহলে তো ভালো, আর যদি ঠিক মতন হয় তাহলে অক্সিজেন দিতে হবে। আর যদি কোনো ওপেন উন্ড থাকে সেই উন্ডটাকে কাভার করতে হবে, এটা যে কোনো জায়গায় করা যায়। সুতরাং এইভাবে, আর সি হলো সার্কুলেশন, কোনো যদি এক্সটার্নাল উন্ড থেকে ব্লিড করতে থাকে সেটাকে বন্ধ করে একটা ব্যান্ডেজ পেঁচায় দেওয়া, এটা সব জায়গায় আছে। সুতরাং এটা এত আতঙ্কিত হওয়ার কিছু নাই। যদি আমরা বেসিক জিনিসটা মনে রাখি তাহলে কিন্তু লাইফ সেভিং অনেক কিছু ওই প্রাইমারি সাইডে করা যায়। হ্যাঁ, প্রাইমারি সাইডে পেশেন্টকে একটু স্টেবল করে নিয়ে তখন সাথে পাঠানো উচিত। যে সার্কুলেশন স্যার বললেন যে পেশেন্ট যদি ব্লিডিং হয় সেটা একটা বন্ধ করতে হবে, প্লাস পেশেন্টের যদি তার সাথে সাথে একটা ফ্লুইড দেওয়া লাগে, তার ব্লাড লাগে, সেগুলো কিন্তু অ্যারেঞ্জ করাই যায়। করার পরে তারপরে যদি সেন্টারে তখন পেশেন্টগুলো ভালো স্টেবল অবস্থায় আসে। আপনাদের কাছে এই যে স্যার প্রথমে বললেন মাইল্ড, মডারেট মানে হেড ইনজুরি, সেক্ষেত্রে ডাক্তারের কাছে আসলো, ইনভেস্টিগেশনগুলো কি করা হয় একটু? ইনভেস্টিগেশনগুলি আমাদের কাছে আসলে বা নিউরোসার্জারি সেন্টারে আসলে তারা তো সিটি স্ক্যান করবে, প্রয়োজনে তাদেরকে এমআরআই ব্রেইন সেগুলো করবে। অনেক সময় দেখা গেল এখানে ব্লান্ড ইনজুরি হয়, ভেসেলগুলিনও ইনজুরি হয়, তখন তাদেরকে অ্যাঞ্জিওগ্রামও, করোনারি সেরিব্রাল অ্যাঞ্জিওগ্রামও করে দেখতে হয়। অনেক সময় ভেনাস সেনাস থ্রম্বোসিস হয়, তখন এমআরভিও করার প্রশ্ন দাঁড়ায়। তো ইউজুয়ালি সিটি স্ক্যান করা হয়, প্রয়োজন বোধে যেখানে প্রেশার ইডিমা বাড়তে থাকে সেখানে এমআরআই করা হয়। বিভিন্ন কেস অনেক সময় বলে যে মডারেট সিভিয়ার ইনজুরি হলে যেহেতু ব্লান্ড ইনজুরি থাকার কথা, সেখানে সেরিব্রাল অ্যাঞ্জিওগ্রাম করতেই হবে, সব রোগীদের করা উচিত, কারণ ব্লাড ভেসেলও ইনজুরি হয়ে যায়। আর যদি দেখা যায় যে আবার হেমোরেজ বাড়তেছে, তারপরে ইডিমা বাড়তেছে, আস্তে আস্তে ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, তখন ভেনাস সাইনাসগুলি ভেনোগ্রামও করে দেখতে হয়। এবং ইসের পরে একটা অ্যাকুট কোয়াগুলোপ্যাথি বলে, যে ব্লাডের এমনি দেখা যায় যে কোয়াগুলেশনের সিস্টেম একটা গন্ডগোল হয়ে যায়। তো অ্যাকুট কোয়াগুলোপ্যাথি ব্রেন ইনজুরির ক্ষেত্রে অনেক হয়, এবং 7 to 63% অ্যাকুট কোয়াগুলোপ্যাথি হয়ে যায়। কারণ কোয়াগুলেশন প্রোফাইল দেখে তাড়াতাড়ি ওখানে রক্ত ব্লিডিং বন্ধ করার জন্য ফ্রেশ ফ্লোজেন প্লাজমা এবং ক্রায়োপ্রিসিভ এগুলো দিতে হবে কিনা সেগুলো জাস্টিফাই করতে হবে। অ্যাকুট কোয়াগুলোপ্যাথি ইনে সিভিয়ার হেড ইনজুরি বা মডারেট হেড ইনজুরি, সেটাও একটা প্রবলেম, সেদিকেও ইনভেস্টিগেশন আমাদেরকে খেয়াল করতে হবে। আর তার সঙ্গে আমরা একটা অনেক সময় সাবক্লিনিক্যাল সিজার থাকে, সুযোগ থাকলে, পোর্টেবল ইজি থাকলে তখন আমাদের ইজি করারও প্রয়োজন থাকে। মানে রুটিন কিছু ইনভেস্টিগেশনের সঙ্গে সিটি স্ক্যান, এমআরআই, সিটি অ্যাঞ্জিওগ্রাম, এমআরভি, এগুলো কোয়াগুলেশন স্ক্রিনিং, এগুলোর প্রয়োজন বোধে থাকতে পারে। সেই ক্ষেত্রে আবার আসছে যে আমাদের ঢাকার বাইরে বা বড় বড় সেন্টারগুলোর বাইরে এইসব যেহেতু সুযোগ সুবিধা থাকে না, অবশ্যই প্রাইমারি চিকিৎসাটা দিয়ে পেশেন্টকে অবশ্যই রেফারেল পদ্ধতিতে পাঠিয়ে দেওয়া উচিত। স্যার আপনার কাছে আসি, এই যে কারো হেড ইনজুরি হলো, আমরা টাইপগুলো জানলাম, পরীক্ষা নিরীক্ষা জানলাম, তো ব্রেনে ইনজুরি হয়ে হেড ইনজুরি হয়েছে, শরীরে অন্য কোনো জায়গায় কোনো ধরনের ইফেক্ট কী হতে পারে একটা হেড ইনজুরির কারণে?
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। হেড ইঞ্জুরি একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা যে কোনো ট্রমাতে শুধু যে মাথায় আঘাত প্রাপ্ত হয় তা কিন্তু না, এটা শরীরের অন্য জায়গায় আঘাত হয়। যেমন এটা যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পর দেখা যায় যে মাথার আঘাতের সঙ্গে সঙ্গে স্পাইন, সার্ভাইকাল স্পাইন ফ্র্যাকচার হতে পারে, লাম্বার স্পাইন ফ্র্যাকচার, থোরাসিক স্পাইন ইঞ্জুরি থাকতে পারে, অথবা লিম ইঞ্জুরি মানে হাতে অথবা পায়ে ভেঙে যেতে পারে, অথবা চেস্ট ইঞ্জুরি থাকতে পারে, চেস্টে ব্লাড ঢুকতে পারে, বাতাস ঢুকতে পারে ভেঙে যেয়ে, অথবা অ্যাবডোমিনাল ইঞ্জুরি হতে পারে, অথবা ইউরোলজিক্যাল ইঞ্জুরি হতে পারে। এই ধরনের ইঞ্জুরির কথা মনে রাখতে, ইভেন বার্ন হতে পারে, প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি দরকার লাগতে পারে। সুতরাং একটা হেড ইঞ্জুরি বা হেড ইয়ের পরে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে মেজর ট্রমার পরে সাধারণত আমাদেরকে ইভ্যালুয়েট করতে হয় যে হেড টু টো পর্যন্ত, যে কোন কোন জায়গা, শুধু মাথা আঘাত নিয়ে যদি বসে থাকি অন্য জায়গায় আঘাতের থেকে পেশেন্ট মারা যেতে পারে। ওই জন্যই আমরা স্ক্রিনিং করি যে থেকে কোন পর্যন্ত ইঞ্জুরি হলো এবং অ্যাকর্ডিংলি আমরা সেই ট্রিটমেন্ট দিতে চেষ্টা করি। আচ্ছা, আমরা আরও কিছু কথা বলবো এটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। এভার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এভার কেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি হেড ইনজুরি চিকিৎসা ও করণীয় বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান এবং অধ্যাপক ডাক্তার আব্দুল কাদের শেখ। স্যার, বিরতিতে যাওয়ার আগে কিন্তু আমরা হেড ইনজুরিতে কী কী ইফেক্ট হয়, কমপ্লিকেশন কী কী হয় জানতে পারলাম স্যারের কাছে। সার্জিক্যাল, নিউরোলজিক্যালি কী কী প্রবলেম হতে পারে? হ্যাঁ, নিউরোলজিক্যাল প্রবলেম হেড ইনজুরির পরে একটা হলো খিঁচুনি, কনভালশন যেটাকে বলা হয়। একটা হলো রোগী উত্তেজিত হয়ে যায়, মেমোরি ফেল করতে পারে, অ্যাগ্রেশন হয়ে যায়, তার স্মৃতিশক্তি কমে যেতে পারে, তার অ্যাবনর্মাল বিহেভ করতে পারে, নানান ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে বিভিন্ন জায়গার ইনজুরির পরে। এবং রুগী দেখা গেল বেশি করে ঘুমায় যাচ্ছে অথবা ঘুম পড়ছে না, সেরকম হতে পারে আর কি। তো ওগুলিনের জন্য এরকমই হয় আর কি, এরকম হতে পারে। আচ্ছা, ভুলে যাচ্ছে, মনে নাই, অ্যাবনর্মাল বিহেভ করছে। শরীরে কোন জায়গা মানে এমন হতে পারে যে কোনো ইফেক্ট পড়ে একপাশ উইকনেস, হ্যাঁ, যদি সাবডুরাল হেমাটোমা হয়, ডিপেন্ডিং আপন দি ব্রেন হেমোরেজ সাইড, তার একদিকে অবশ হয়ে যেতে, দুই দিকে অবশ হতে পারে, পুরো অবশ হতে পারে। কোন ইভেন দেখা গেল তার মেমোরি চলে যাচ্ছে, ভিশন চলে, চোখে দেখার সমস্যা হচ্ছে, অক্সিপিটাল কর্টেক্সে যদি ইনজুরি হয়, ব্রেনের বিভিন্ন জায়গার ইনজুরি হলে তার যে প্রভাব সেটাই সব ধরনের সিমটমসই দেখা দিতে পারে। শরীরের উপরে একটা ইফেক্ট করতে পারে একটা হেড ইনজুরির কারণে। তার হাত পা অবশ হয়ে যেতে পারে, চোখ অন্ধ হয়ে যেতে পারে, পুরো শরীর অন্ধ অবশ হতে পারে, পুরো অজ্ঞান হতে পারে, জ্ঞান আর ফিরছে না, কিছু পরীক্ষা করে পাওয়া যাচ্ছে না, এক্সটার্নাল ইনজুরি হতে পারে। শুধু বলে যে আমাদের বলে যে ভেজিটেটিভ স্টেজে যে কিছুই জ্ঞান নাই, চোখ খুলছে, প্রেশার চলছে, সব কিছু, কিছুই বুদ্ধি নাই, বুঝতেছে না, কিছুই কমিউনিকেট করতে কিছুই নাই, সেরকম হতে পারে। জি স্যার, এই যে ট্রিটমেন্টগুলো কী ধরনের হতে পারে? যেহেতু আমরা দুজনে, একজন আপনার নিউরোলজি নিয়ে কাজ করছেন, আপনি সার্জারিতে আছেন, নিউরো সার্জারি, তো ট্রিটমেন্ট মডালিটিটা কীভাবে এগিয়ে যায় হেড ইনজুরি পরে? হেড ইনজুরি ট্রিটমেন্ট হলো যে যদি আমরা অ্যাকর্ডিং টু ক্যাটাগরি আমরা হিসাব করি, যেমন যদি মাইল্ড ইনজুরি হয় তাহলে তো একটা ট্রিটমেন্ট খুব একটা দরকার নাই। আর যদি সিভিয়ার ইনজুরি হয় অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, ধরনের সাবজোরাল হেমোরেজ। সাবজোরাল হেমোরেজ হলো এমন একটা কন্ডিশন যেখানে ব্রেনের ভিতরে একটা রক্তক্ষরণ হয়, এটা একিউট হতে পারে, ক্রনিক হতে পারে। একিউট হেমোরেজ যেটা সঙ্গে সঙ্গে ঘটনার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা একিউট সাবজোরাল। সেটাতে দেখা যায় যে পেশেন্ট অজ্ঞান থাকে এবং তার সিটি স্ক্যান করে দেখা যায় যে ব্রেনের পর্দার নিচে একটা বড় রক্তক্ষরণ থাকে এবং এটা সাধারণত প্রেশার এফেক্ট থাকে। এই ক্ষেত্রে আমরা অপারেশন করি যে ব্রেনে যে প্রেশার এফেক্ট হচ্ছে সেই প্রেশারটা রিলিজ করার জন্য আমরা ওপেন করে দিই, হাড্ডিটা খুলে রাখি, ব্রেনের পর্দাটা বড় করে দিই। এটা হলো একিউট সাবডুরাল হেমোরেজ। আর আরেকটা হলো যে আপনার এক্সট্রাডুরাল হেমোরেজ। এক্সট্রাডুরাল হেমোরেজ এটা একটু অন্যরকম, এটা হলো ব্রেনের পর্দার বাইরে কিন্তু হাড্ডির ভিতরে এক ধরনের রক্তক্ষরণ। এটা খুব ঘটনার পরপরই হয় এক্সট্রাডুরাল হেমোরেজ, এবং এটা কিন্তু লাইফ সেভিং। দেখা যায় পেশেন্ট খুব র্যাপিডলি খারাপ হতে থাকে, অজ্ঞান থাকে, চোখের মনি বড় হয়ে যায়, একদিকে অপোজিট সাইড অবশ হয়ে থাকে। আমরা সিটি স্ক্যান করে তখন দেখতে পারি যে এক্সট্রাডুরাল হেমোরেজ। এক্সট্রাডুরাল ওটা বলা হয় সার্জিক্যাল ইমার্জেন্সি। সঙ্গে সঙ্গে যদি আমরা হাড্ডিটা ওপেন করে রক্তটা বের করে দিই তাহলে কিন্তু পেশেন্টের সঙ্গে সঙ্গে ইমপ্রুভমেন্ট হয়ে যায়। এটা বলে ড্রামাটিক সার্জারি। যদি সাধারণত এক্সট্রাডুরাল হেমোরেজে ব্রেন ইনজুরি থাকে না, শুধু ব্রেনের পর্দার ইনজুরি থাকে। আরেকটা হলো বলে যে আমরা ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ, মানে ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হওয়া। ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হলে দেখা যায় প্রেশার এফেক্ট হয়, তখন আমরা হাড্ডি ওপেন করি, ব্রেনের পর্দাটা বড় করে দিই। কোনো সময় আমরা রক্তটা বের করি, ডিপ যদি হয় তাহলে রক্তটা বের না করে আমরা পর্দা বড় করে দিয়ে ওপেন রাখি, তাতে আস্তে আস্তে দেখা যায় যে ইমপ্রুভ করে যায়। আর যদি দেখা যায় সারফেসে ইনজুরি থাকে, ইন্টারসেরিব্রাল হেমোরেজ কিন্তু সারফেস, তখন আমরা ব্লাডটাও সরাই দিই, তাতে হয় কি ব্রেনের প্রেশার এফেক্টটা কমে যায় এবং পেশেন্ট আস্তে আস্তে ইমপ্রুভ করে। এই ধরনের বিভিন্ন ক্ষেত্র বিশেষে আমরা বিভিন্ন রকম সার্জারি করে থাকি।
সব সময় তো সার্জারি লাগে না, সেক্ষেত্রে ট্রিটমেন্ট কি? সার্জারি লাগে না সেগুলো, যেমন এক্সোনাল ইনজুরি হলো বা জ্ঞান ফিরে আসছে, যখন ভালো আছে, তখন আমাদের নিউরো বিহেভিয়ারাল যে সমস্ত প্রবলেম হয়, সাইকোলজিক্যাল যেগুলি প্রবলেম হয়, কনভালশন, খিঁচুনির যে সমস্ত প্রবলেম হয়, সেগুলি নিয়ে চিকিৎসা করার জন্য আলাদা আলাদা ওষুধ, যেমন খিঁচুনি হচ্ছে তার অ্যান্টি কনভালশন লাগে, কতদিন লাগবে সেগুলির পরের প্রশ্ন, তাদের বিহেভিয়ারাল মডিফিকেশন অথবা ফাংশনাল রিকভারি অথবা ভালো রিকভারি করার জন্য যে সমস্ত ওষুধ আছে, যেমন আমাদের প্রোফানল জাতীয় ওষুধ একটা দিয়ে, অ্যামান্টেডিন জাতীয় ওষুধ দিয়ে দেখা গেল কগনিটিভ ফাংশন, বিহেভিয়ারাল মডিফিকেশান অথবা সার্ভাইভাল এগুলি এনহ্যান্স করা যায়। কারণ দেখা গেলো অ্যাগ্রেশন বেশি হচ্ছে, ক্ষিপ্ত বেশি হচ্ছে, তখন অনেক সময় আমরা সার্টালিন জাতীয় অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে চিকিৎসা করি। ওভারঅল অ্যান্টিসাইকোটিক যে সমস্ত ড্রাগ আছে সেগুলি দিয়ে ওভারঅল সাইকোলজিক্যাল যে সমস্ত প্রবলেম থাকে সেগুলি যদি চিকিৎসা করে থাকি। অনেক সময় দেখা গেলো বেশি সারাদিন ঘুমায় থাকতেছে রাত্রেবেলায়, তখন আমরা নানা রকম সিএনএস স্টিমুলেন্ট ড্রাগ, মোডাফিনিল বা মিথাইলফেনিডেট, সেই সমস্ত ড্রাগ দিয়ে তার স্লিপ প্যাটার্নটাকে ঠিক করার জন্য চেষ্টা করা হয়। এর সঙ্গে তো অনেক সময় যে প্রেশার বেশি থাকলেও অসমোটিক থেরাপি যেটা দিয়ে করা হয়, এটা বিভিন্ন ধরনের টায়ারে তাদের বিভিন্ন গ্রেড 1, 2, 3 বা টায়ার 0, 1, 2, 3 এইটার পরে নির্ভর করে নিউরো আইসিইউতে নানান ধরনের চিকিৎসার পদ্ধতিও এর সঙ্গে আদার দ্যান সার্জারি ফলো করা হয়। আচ্ছা, এই যে যেটা হচ্ছে মেডিসিন দিয়ে যখন যে ট্রিটমেন্টটা লাগে, সাথে ফিজিওথেরাপির কোনো ভূমিকা আছে কিনা? অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। ফিজিওথেরাপির একটা বিরাট ভূমিকা এখানে আছে। যা ধরেন হেড ইঞ্জুরি পরে কারো দেখা যায় যে একটা সাইড অবশ হয়ে গেল, তো এই যে অবশ হয়ে যাওয়া, এটার ফিজিওথেরাপি করলে, ফিজিক্যাল থেরাপি মানে তাকে ব্যায়াম এবং অন্যান্য ম্যানুয়াল থেরাপি দিলে দেখা যায় যে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হয় এবং ওভার দ্য টাইম এটা আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করে যায়। ওই জন্য সাধারণত স্পিচ থেরাপি, অনেকে কথা আঘাতের পরে কথা বন্ধ হয়ে যায়, তখন আমরা স্পিচ থেরাপি বলি। স্পিচ থেরাপি দিলে দেখা যায় যে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হয়। ওই জন্য টেম্পোরারি লস যেটি হচ্ছে বা ইঞ্জুরি পরে যেগুলি প্যারালাইজড হচ্ছে, সেগুলি ফিজিওথেরাপির একটা বিরাট ভূমিকা। প্লাস আপনার আরেকটা ইম্পর্টেন্ট হলো যে চেস্ট ফিজিওথেরাপি। সাধারণত দেখা যায় যে হেড ইঞ্জুরির পরে অনেকে অজ্ঞান থাকে, দীর্ঘদিন অজ্ঞান থাকতে পারে, তখন সাধারণত চেস্ট ইনফেকশন হয়, কারণ ওরা কাফ আউট করতে পারে না, সিক্রেশনগুলো জমতে থাকে। এটাতে ফিজিওথেরাপি, চেস্ট ফিজিওথেরাপি একটা বিরাট ভূমিকা। সুতরাং লাইফ সেভিং বলা যায় যে পরবর্তী পর্যায়ে এটা কিন্তু একটা বিরাট একটা ভূমিকা আছে, যেটা জীবন বাঁচানোর জন্য সাহায্য করে। এই যে ফিজিওথেরাপির কথা স্যার বললেন, আর রিহ্যাবিলিটেশন, দুটো কি একই জিনিস কিনা? হেড ইঞ্জুরির পরে নিউরো রিহ্যাবিলিটেশন, রিহ্যাবিলিটেশন একটা বড় ধরনের ব্যাপার আর কি। এটা দ্যাট ইনক্লুডস ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, মোবিলাইজেশন থেরাপি, নানান রকমের ফিজিওথেরাপি নিউরো রিহ্যাবে আসবে। এবং নিউরো রিহ্যাবিলিটেশন একটা বড় ব্যাপার, যে আপনার হেড ইঞ্জুরির পরে সেটাকে ফলো আপ করতে হবে বাই দি ফিজিওথেরাপিস্ট, ফিজিয়াট্রিস্ট, যারা তাদের সহযোগিতায় নিউরো রিহ্যাবিলিটেশনের প্রোগ্রামটা খুবই বড় এবং কন্টিনিউ করতে হবে। এবং তার সঙ্গে চেস্ট ফিজিওথেরাপি, যেমন সিভিয়ার হেড ইঞ্জুরির পরে দেখা গেলো এয়ারওয়ে রিফ্লেক্সটা লস হয়ে যায়, ভেন্টিলেটরি ড্রাইভ লস হয়ে যায়, সেই সমস্ত ক্ষেত্রে ওগুলোকে সহযোগিতা করা, স্টার্টিং ফ্রম ভেন্টিলেটর আপ টু দ্য রেসপিরেটরি ফিজিওথেরাপি, এগুলো সব কন্টিনিউ করতে হবে, ইনক্লুডিং স্পিচ থেরাপি, আদার থেরাপি, কমিউনিকেশন থেরাপি, তাদেরকে রিহ্যাবিলিটেশন আফটার হেড ইঞ্জুরি, সেগুলো করার সব পদ্ধতি ফলো করতে হবে। এই পুরো রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি, এটা কি এভারকেয়ার হসপিটালে অ্যাভেলেবল আছে? হ্যাঁ, আমাদের এখানে নিউরো রিহ্যাব ফিজিওথেরাপি সেন্টার, এখানে আমাদের ফিজিওথেরাপিস্ট আছে, ফিজিয়াট্রিস্ট আছে, স্পিচ থেরাপিস্ট আছে, এরা এই নিউরো রিহ্যাবিলিটেশনে অংশগ্রহণ করবে এবং তারা করে, সেগুলো করা হচ্ছে। বাংলাদেশ আর কোথায় কোথায় আছে? বাংলাদেশে অন্য হাসপাতালগুলি যেখানে স্পেশালাইজ সেন্টারগুলি আছে, সেখানে সাধারণত এই ধরনের ফ্যাসিলিটি আছে, যেখানে ওয়ান স্টপ সার্ভিস বলি আমরা। এই যে ইম্পর্টেন্ট হলো যে অকুপেশনাল থেরাপি, অকুপেশনাল থেরাপি কিন্তু ইম্পর্টেন্ট, মানে যে অকুপেশন সে করতো সেটা ফেরত যেতে পারলো কিনা, এই জন্য এই রিহ্যাবের মধ্যে এইগুলিও পড়ে। ফিজিওথেরাপি, স্পিচ যেটা বললেন উনি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, এইগুলি বিভিন্ন রকম ক্রাইটেরিয়া, যেটা বড় বড় হাসপাতালগুলি যে আছে সেখানে এগুলো আছে। আমাদের এখানে তো আছেই, অন্যান্য হাসপাতালগুলিতে কোনো কোনো হেলথ সেন্টারে এটা আছে। এমনিতে নিউরো সার্জারি মানে এই যে আপডেটেড অবস্থা বিভাগীয় শহরগুলোতে ঢাকায় হচ্ছে, তো অন্যান্য সেন্টারকে কি অবস্থা, যেটা হচ্ছে কি একজন পেশেন্ট ঢাকায় যে সার্ভিসটা পাবেন সেটা কি ঢাকার বাইরে যে পাবেন কিনা? আমি তো ধরেন অনেক দিন চিটাগাঁয়ে কাজ করছি, আমি চিটাগাঁয়ে দেখছি যে যে সেন্টারগুলি আমাদের এখানে ডেভেলপ করছে, ঠিক সিমিলার সেন্টার কিন্তু চিটাগাঁয়ে আছে। সুতরাং এটা ভয় পাওয়ার কিছু নাই। বা আমি জানি যে বিভাগীয় যে শহরগুলি আছে বা পুরনো মেডিকেল কলেজ হাসপাতাল, যেমন কুমিল্লা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, সিলেট,
চিটাগং, ময়মনসিংহ এইগুলিতে কিন্তু নিউরোসার্জারি সেন্টার আছে এবং এগুলিতে ভালো সার্ভিস দেওয়া হয়। এবং এই ধরনের অ্যাকিউট ইমার্জেন্সি বা ট্রমাটিক ইঞ্জুরি হওয়ার পরে সাধারণত ওখান থেকে রেফার্ড হয়ে এখানে আসার কথা না, কারণ ওখানে ট্রিটমেন্টগুলি আমাদের নিউরোসার্জন আছে এবং ওই সেন্টারগুলিতে ডেভেলপ করছে এবং সেন্টারে ওই সার্ভিসগুলি দেওয়া হচ্ছে। আচ্ছা, একজন পেশেন্টের হেড ইনজুরি যেটা আমরা প্রথম থেকে বলছি যে কোনো কারণেই হোক, কারণগুলো তো আমরা জেনেছি, তো সে ভালো হয়ে গেল ট্রিটমেন্ট পেয়ে, এরপরে তার কি কি ধরনের কাজে নিষেধাজ্ঞা আমরা সাধারণত বলে দিই যে আপনি এই কাজ করবেন না বা এইভাবে চলবেন, কি কি বলে থাকি? এরকম করে একটা লোক পারফরমেন্সের জিনিসটা আমার দৃষ্টিতে ভিন্ন, যে সে যদি পারফর্ম করতে পারে তাহলে তার কোনো কাজের বাধা থাকার কথা নয়, কারণ সে তো ভালো হয়ে গেছে। কিন্তু নিয়মকানুন একটা যে নিয়মকানুন যে অ্যাক্সিডেন্ট, যেমন সে ড্রাইভিং করতেছে যাচ্ছে তখন তাকে হেলমেট পরতে হবে, সে বাথরুমে এখানে পিছলা না থেকে পড়ে না যায়, পড়ে ফল, একটা হলো গুরুত্বপূর্ণ কারণ হলো পড়ে যাওয়া, আর একটা হলো ভেহিকেল অ্যাক্সিডেন্ট। এই দুইটা জিনিস আপনাকে খেয়াল করে সেগুলি কিভাবে উন্নতি করা যায় সেই কাজটা করতে হবে, ইনক্লুডিং হেলমেট এবং বাথরুম প্রোটেকশন কেয়ার, সেগুলি থাকতে হবে যাতে হঠাৎ করে পিছলায় পড়ে না যান। জি, অনেক সময় দেখা যায় যারা ব্লাড থিনার ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে তাদের এখন যে হেড ইনজুরি বা এরকম যেটা নর্মালি আমরা যেটা বলি যে ফল হয়েছে। আচ্ছা, আমাদের সাথে দর্শক আছেন একজন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি সিলেট থেকে বলছি, শরীফ। জি, আমার নার্ভের সমস্যা, ওই তার সাথে নার্ভের সমস্যা, নিউরোলজির ডাক্তার কাছে তারা বলছে মায়াবাতির একটা রোগ আছে, রোগের সমস্যা, মানে মায়াবাতি রোগের সমস্যাটা এগুলো কি কোনো চিকিৎসা আছে কিনা তার সাথে একটু পরামর্শ। আপনার নাকের সমস্যাটা কিভাবে হয়েছে? নাকে না, নার্ভে। নার্ভে? জি জি, হ্যাঁ। আর রোগের নাম বলছে মায়াবাতি। মায়াবাতি রোগটা কি? আচ্ছা, প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। যদিও আজকের বিষয়ের সঙ্গে মিল নাই, মায়োপ্যাথি মানে মাসেলের অসুখ। আচ্ছা, আমরা বিরতির পর এসে উত্তরটা দিচ্ছি। দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার এই প্রশ্নের উত্তর আমরা বিরতির পর এসে দিচ্ছি। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। এভারকেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এভারকেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি হেড ইনজুরি চিকিৎসা ও করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিলুর রহমান এবং অধ্যাপক ডাক্তার আব্দুল কাদের শেখ। স্যার, বিরতিতে যাবার আগে আমাদের সাথে একজন দর্শক ছিলেন, ওনার প্রশ্নের উত্তরটা। ধন্যবাদ দর্শককে। যদিও আমাদের সঙ্গে কোনো মিল নেই, তবে মায়োপ্যাথি হলো মাসেলের ডিজিজ, একটা মাসেলের অসুখ। বিভিন্ন ধরনের কারণে মাসেলের অসুখ হয়ে যায়। অনেক সময় জেনেটিক কারণে হয়, অনেক সময় অ্যাকোয়ার্ড মায়োপ্যাথি, ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস, এমনি জেনেটিক মায়োপ্যাথি বেশি হয়ে থাকে। এক্ষেত্রে কি করা উচিত দর্শকদের? এটা প্রপার মাসেল ডিজিজের প্রপার ডায়াগনোসিস করতে হবে, কি ধরনের মাসেল ডিজিজ, জন্মগত কোন ডক্টরের কাছে যাওয়া, নিউরোলজিস্টের কাছে যেতে হবে এবং সেভাবে তার প্রপার ট্রিটমেন্টটা, এটা উনি যেখানে থাকেন তার আশেপাশে কোনো ভালো নিউরোলজিস্টের কাছে গেলে সেটা দেখাবে, নিউরোলজিস্টের কাছে সে যাবে আর কি মাসেল ডিজিজ। স্যার, যখন আপনারা কাজ করছেন হেড ইনজুরি বা যে কোনো সার্জারি নিয়ে, দেখা যায় সার্জারি করার সময় কিন্তু যেহেতু নিউরো সার্জারি, ব্রেন, তারপরে স্কাল, বোন, মানে মাথার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল বডির ভাইটাল পার্ট নিয়ে কাজ করছেন, তো সেক্ষেত্রে অ্যানেস্থেসিয়া অনেক বড় একটা ইফেক্ট থাকে। তো এই বিষয়ে একটু বলবেন যে, এবং আপনি কি কি ধরনের সাপোর্ট পেয়ে থাকেন এই বিষয়ে একটু বলবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন। অ্যানেস্থেসিয়া একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে আমরা নিউরো সার্জারিতে, বিশেষ করে হেড ইঞ্জুরিতে দেখা যায় যে সাধারণত ব্রেনের প্রেশার বাড়তি থাকে, অনেক সময় ভেসেল ইঞ্জুরি থাকে, অনেক সময় দেখা যায় যে ডিপ্রেস ফ্র্যাকচার হয়ে ব্রেনে অনেকটুকু ইঞ্জুরি থাকে। তখন এটা প্রপার মনিটরিং করতে হবে। প্রপার মনিটরিং বলতে বোঝানো হচ্ছে যে ব্লাড প্রেশারটা ঠিক মতো মনিটর হচ্ছে কিনা, আমরা বলি মিন প্রেশারটা ঠিক আছে কিনা, অক্সিজেন কনসেন্ট্রেশন ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কত, প্লাস এই যে হঠাৎ করে ফ্লাকচুয়েশন হলে
ঠিকমতো মেজার নেওয়া হচ্ছে কিনা, ইউরিন আউটপুটটা কেমন হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন কেমন হচ্ছে, এগুলি মনিটর করতে হয় খুব নিবিড়ভাবে। এবং বিশেষ করে এই নিউরোসার্জারিতে, বিশেষ করে হেড ইঞ্জুরিতে এই ধরনের অপারেশনগুলিতে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয়। আমাদের এখানে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের এখানে যে নিউরো অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্ট আছে সেটা ইউনিক আমাদের দেশে বলা যায়, যে ওনারা এত বেশি এক্সপার্ট এবং এত বেশি আমাদের সঙ্গে কোঅপারেটিভ যে আমরা রুগীর যে কখন কি লাগতেছে এবং কিভাবে ম্যানেজ করতে হবে সেগুলো ওনারা ভালো জানেন এবং ভালো ম্যানেজ করতে পারেন। শুধু তাই না, অপারেশন করার পরবর্তী পর্যায়ে আমাদের আইসিইউতে নিতে হয় পেশেন্টগুলিকে, অনেকগুলি পেশেন্টকে। এবং নিউরো আইসিইউতে আমাদের এখানে স্পেশাল হলো যে আমাদের এই হাসপাতালে নিউরো আইসিইউ আলাদা ডিপার্টমেন্টে আছে, অন্য হাসপাতালগুলিতে এটা ডিফারেন্ট। এতে হয় কি যে ইনারা শুধু নিউরো সার্জারি পেশেন্টগুলি ডিল করে থাকেন, যার জন্য ওনাদের জন্য আরও সুবিধা হয়েছে আমাদের রুগীদের ক্ষেত্রে যে আমরা প্রপার ট্রিটমেন্টগুলি পেয়ে থাকি। এবং আইসিইউতে আমরা যে জিনিসগুলি বললাম যে অক্সিজেন স্যাচুরেশন, তারপরে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, তার ব্লাডের পিএইচ, এগুলি যে গুরুত্বপূর্ণ অথচ ইম্পর্টেন্ট জিনিস, এগুলি অনেক সময় ঠিক খেয়াল না করলে রোগীর বিপদ হতে পারে। এই জিনিসগুলি ওনারা ভালো মনিটর করতে পারেন এবং আমাদের সেই সিস্টেমটা আছে। এবং আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের নিউরো অ্যানেস্থেসিয়া টিমকে যে ওনারা এই সার্ভিসগুলি আমাদের দিয়ে থাকেন। জি স্যার, আপনার কাছে আসি যে এই যে আপনি কাজ করছেন অনেকদিন ধরে নিউরোলজি ডিপার্টমেন্ট নিয়ে, প্লাস এই যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, হেড ইনজুরি আসে কিন্তু আপনাদের কাছে, যেটা হচ্ছে প্রথমে বলেছে যে দেখা যায় ক্লোজড ফ্র্যাকচার, হয়তো বা জানে না, একটু বমি হয়েছে, আপনার কাছে আসছে, আপনি কি ধরনের সাপোর্ট পান হসপিটাল থেকে? হসপিটালে সব ধরনের সাপোর্ট বিদ্যমান। এখানে আউটডোর সার্ভিস থেকে শুরু করে নিউরোক্রিটিক্যাল কেয়ার যেটা, সেটা নিউরোক্রিটিক্যাল কেয়ারটা প্রোভাইড করা হয় নিউরো আইসিইউ থেকে। এবং যে সমস্ত পেশেন্ট ওপিডিতে থাকে তাদের যে সমস্ত সিটি স্ক্যান, এমআরআই, যত ইজি যা কিছু করা লাগে সেটা করা সম্ভব এখানে ভালোভাবেই করা হয়। এর সঙ্গে নিউরো আইসিইউতে তো সব ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান। নিউরো ক্রিটিক্যাল নিউরো অ্যানেস্থেসিস্ট যারা আছে তারা ক্রিটিক্যাল কেয়ার দায়িত্ব, তারা এভার কেয়ারে খুব ভালো দক্ষতার সঙ্গে সেই সাপোর্টগুলি প্রোভাইড করে থাকেন। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে হেড ইনজুরি, এটা নিয়ে আসলে এটা খুব কনসার্ন হওয়ার মতো বিষয়। দেখা যায় যে একটা পরিবারে যদি কারো হেড ইনজুরি হয়, যে কোনো কারণেই হোক, সেই পরিবারটার মানসিকভাবে, আর্থিকভাবে সব দিক থেকে কিন্তু তারা খুব কষ্ট সামনের দিকে চলে যায়। তো সেক্ষেত্রে হেড ইনজুরি প্রতিরোধ করা যায় না, তবুও কিভাবে এটা কমানো যায় একটু বলবেন স্যার? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক প্রশ্ন। হেড ইঞ্জুরি কমানো যায় মানে যদি ট্রাফিক রুলসগুলি ঠিকমতো আমরা ফলো করি তাহলে কমানো এক সম্ভব। আর 2 নম্বর হলো যে আমাদের প্রপার কেয়ারগুলি নিতে হবে। যেমন যারা মোটরসাইক্লিস্ট তাদেরকে অবশ্যই হেলমেটটা ঠিকমতো পরতে হবে। সাধারণ হেলমেট মানে দিয়ে হবে না, এটাতে স্পেশাল হেলমেট আছে, ওই স্পেশাল হেলমেট পরলে অনেকটা ইনজুরি প্রিভেন্ট করা যায় বা আঘাত থেকে নিরাময় করা যায়। আর এটা হলো সিট বেল্ট, যারা গাড়িতে যান, রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারা যদি সিট বেল্ট প্রপারলি পরেন তাহলেও করা যায়। আর প্রপার লাইটিং অনেক সময় দেখা যায় অন্ধকার থাকে বা শার্প টার্ন আসছে, এই সমস্ত জায়গাটার উপরে কেয়ারফুল হওয়া। আর বিশেষ করে ডোমেস্টিক ইয়েতে, যেমন বুড়ো আমাদের প্রত্যেকের ঘরেই বাবা মা থাকেন বা বয়স্ক লোকজন থাকেন, বাচ্চারা থাকেন, এরা সাধারণত পড়ে যায় হলো সিঁড়িতে এক্সট্রা প্রোটেকশন হিসাবে একটা রেলিং দেওয়া যায়, যে রেলিং ধরে ওরা যাবে, বয়স্করা হাঁটবেন, বা স্লিপারি যিনি ফ্লোরগুলো এগুলি অ্যাভয়েড করা, প্রপার লাইটিং করা, এগুলি করে কিন্তু আমরা হেড ইনজুরি অনেক কমাতে পারি এবং এটি কিন্তু সম্ভব। সেটাই, কারণ একটা হেড ইনজুরি কিন্তু পুরো দেখা যায় একটা পরিবারকে খুব খারাপ অবস্থার দিকে চলে যায়। তো সেক্ষেত্রে আমাদের চেষ্টা করা উচিত। আবার যেটা হচ্ছে স্পিডিং, গাড়িতে যে স্পিডিংটা করে সেক্ষেত্রে সময়ের কারণে অনেকগুলো জীবন চলে যায়। এই হেড ইনজুরি যেটা স্যার বলেছেন যে যখন সে আনকনশাস হয়ে যায়, লাইফের কয়েক বছর পর্যন্ত আনকনশাস থাকে, ভেজিটেটিভ স্টেটে চলে যায়, না পারছে, কেউ তাকে ডেথ ডিক্লেয়ার করতে পারছে না, আবার দিনের পর দিন পেশেন্ট হসপিটালে যাচ্ছে, আইসিইউতে থাকছে। তো আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের একটা কারণ কিন্তু স্পিডিং। তো এটা আসলে অবশ্যই বন্ধ করা উচিত। তো বাকি নিয়ন্ত্রণ করা উচিত। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের প্রয়োজনে পরামর্শ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের দর্শকদেরও ধন্যবাদ। দর্শক দেখছিলেন এভারকেয়ার হসপিটাল স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি। আর আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।